হ্যালো স্টুডেন্ট, দেখো তোমাদের আজকে নিয়ে এসেছি নবম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। এই বই থেকে তোমাদের অঙ্কগুলো করাবো। সেকেন্ড সামেটিভ তোমাদের যে 2026 পরীক্ষা হতে চলেছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেই সেকেন্ড সামেটিভের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে আমরা চলে আসবো। চলো, তা দেখো প্রথমে যে অঙ্কগুলো আমরা দেখব, মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। তো আমাদের যে সেটটা আছে, প্রথম সেটটা, এটা মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র সেটটা আছে। এই সেটটাই প্রথমে আমরা করাবো তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা, তোমাদের 40 মার্কের পরীক্ষাটা হবে। সেই 40 মার্কের দেখো যে প্রথমে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্নগুলো থাকবে। চলো আমরা দেরি করব না, আমরা এই সেটটা আমরা শুরু করে দেবো। আজকের ক্লাসে যে প্রথম প্রশ্নটা আছে, 1 নম্বরটা আমরা দেখে নেব। চলো কী বলছে দেখো। এখানে অঙ্কটা বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে, শতকরা লাভ বের করতে বলেছে। ঠিক আছে, চলো আমরা শতকরা লাভ বের করে দেখাবো। তোমাদের যে এই সেটটা আছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, তোমরা পেজ নাম্বারে আসবা 186 পেজ। 186 পেজে আছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। এই সেটটা করার পর তারপরে আমরা স্কুল 1 স্কুল 2 এই সেটগুলোতে আসবো। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে, শতকরা লাভ বের করতে হবে। তাহলে দেখো অনুপাত থেকে ক্রয় মূল্য আমরা ধরে নিতে পারবো। 1 নম্বর আমরা এখানে ধরে নিব, ধরি ক্রয় মূল্য। ক্রয় মূল্যটাকে দেখো যে 10 আছে না, তো 10 থেকে আমরা 10x ধরে নেব। ক্রয় মূল্য 10x টাকা এবং বিক্রয় মূল্য দেখো 11 আছে না, তাহলে 11 থেকে আমরা 11x টাকা ধরে নেব। তাহলে ক্রয় মূল্য 10x টাকা, বিক্রয় মূল্য 11x টাকা। এবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানা থাকলে আমরা কিন্তু দেখো আমরা লাভ পেয়ে যাব। এখানে বিক্রয় মূল্যটা বড় দেখতে পাচ্ছ ক্রয় মূল্যের চেয়ে, তাহলে এখানে লাভ হবে। তাহলে লাভ আমরা বের করব। দেখো লাভ পাওয়া যায় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করলে আচ্ছা লাভ এত টাকা। এখানে বিয়োগটা করলে দেখো এটা তোমরা x টাকা পেয়ে যাবা। এটা আমাদের লাভ। আমাদের এখানে চেয়েছে শতকরা লাভ, এবার আমরা বের করব শতকরা লাভ। শতকরা লাভ বের করার যে নিয়মটা, দেখো লাভ বাই ক্রয় মূল্য। দেখো লাভটা কখন হয়, ক্রয় মূল্য থেকে লাভটা হয় না। ক্রয় মূল্য বলতে কোনো জিনিস কিনবে বাজার থেকে বা কোনো একটা জায়গা থেকে, তুমি একটা জিনিস কিনে নিয়ে আসলা, ধরো 10 টাকা কিনে নিয়ে আসলা, সেই জিনিসটা তুমি বিক্রি করলা 11 টাকায়, তার লাভ হলো কত তোমার 1 টাকা। তাহলে দেখো লাভ সবসময় কিন্তু ক্রয় মূল্যের পর লাভটা পাওয়া যায়, কারণ জিনিসটা কিনে বিক্রি করবা, না কিনলে তো লাভ পাওয়া যাবে না, তার ক্রয় মূল্যের পরই লাভটা হয় সাধারণত। তাহলে এখানে তোমরা যেটা করতে হবে, শতকরা লাভ পাওয়ার জন্য ক্রয় মূল্য লাভ বাই ক্রয় মূল্য। এই যে লাভ হচ্ছে x টাকা, তাহলে লাভ বাই ক্রয় মূল্য হচ্ছে 10x টাকা। 10x টাকা শতকরা যেহেতু বের করতে বলেছে, তাহলে 100 দিয়ে আমাদের গুণ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা শতকরা লাভটা বের করব। এখানে এক্স কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের এখানে শুধু দেখতে পাচ্ছি 10, তাহলে 10% শতকরা লাভ। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখে নেব, এখানে পার্সেন্টেজ চিহ্ন দেয়নি, কিন্তু এই যে ডি নাম্বারটা আছে 10, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াবে। তোমরা এখানে পরীক্ষার খাতে এভাবে করার পর এইভাবে ডি নাম্বার দিয়ে দিবা। পরের প্রশ্ন আমরা 2 নাম্বার প্রশ্নতে আসবো। সেখানে দেখো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিডি এর মধ্যবিন্দু ই এবং এই এর মধ্যবিন্দু ও হলে ত্রিভুজ বিওই এর ক্ষেত্রফল বের করতে বলেছে, কোনটা হবে? আচ্ছা, প্রথমে আমাদের ত্রিভুজ এবিসি আছে, তা আমি একটি ত্রিভুজ তৈরি করছি, ত্রিভুজ এবিসি। তো এই যে আমাদের ত্রিভুজ এ বি সি। এখানে দেখো বিসি বাহুর মধ্যবিন্দু ডি বলেছে, বিসি বাহুর মধ্যবিন্দু আমরা ডি নিয়ে নিলাম। তাহলে এখানে আমি দেখো এই যে এডিটা যদি আমি যোগ করে দিই, আচ্ছা আবার কিন্তু বিডি বাহুর মধ্যবিন্দু ই বলেছে, এই যে বিডি বাহুর মধ্যবিন্দু এখানে ই বলেছে আবার, তাহলে এখানে আমি
ই বিন্দু দিলাম। আবার বলেছে এই বাহু এই, তো যাই হোক আগে আমি এডিটা যোগ করি, ঠিক আছে? তাহলে একদিক থেকে সবগুলো হবে। তাহলে এখানে এডি যদি যোগ করে দিই না, এই যে আমি এডিটা যোগ করলাম, তাহলে এখানে এডিটাকে আমরা কিন্তু ত্রিভুজ এবিসি এর মধ্যমা বলতে পারবো। তাহলে এখানে এডি হবে, দেখো এই যে এডি হলো ত্রিভুজ এবিসি এর মধ্যমা, ঠিক আছে? ত্রিভুজের মধ্যমা ত্রিভুজের এই যে ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দুতে হবে, এটা মনে রাখবা। তাহলে এই যেটা যে মধ্যমা হয়, তাহলে মধ্যমা ধর্ম কি, এই যে মধ্যমাটা এডিটা সেই এবিসি ত্রিভুজটাকে সমান দুটি ত্রিভুজে ভাগ করে দিবে। তাহলে এখানে আমরা পেয়ে যাব ত্রিভুজ এবিডি সমান হয়ে যাবে ত্রিভুজ এসিডি। এই দুটো ত্রিভুজ আমরা কি পেয়ে যাব, সমান পেয়ে যাব। তাহলে আমরা যদি বলি ত্রিভুজ এবিডিটা পুরো ত্রিভুজের অর্ধেক হবে, তাহলে এখান থেকে বলতে পারবো ত্রিভুজ এবিডি এটা হয়ে যাবে আমাদের হাফ ত্রিভুজ এবিসি, ঠিক আছে? এই যে এবিসি ত্রিভুজের অর্ধেক হয়ে যাবে ত্রিভুজ এবিডিটা, তাই না? আচ্ছা, তারপর এখানে দেখো যেটা আমাদের বলেছে এই যে বিডি বাহুর মধ্যবিন্দু ই বলেছিল, আমি এইটা যোগ করলাম। দেখো আমি এই যোগ করলাম। এখন এই যে এইটা হয়ে যাবে মধ্যমা হয়ে যাবে কোন ত্রিভুজের, ত্রিভুজ এবিডি ত্রিভুজের মধ্যমা হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমরা যদি লিখি, এখানে এই হলো ত্রিভুজ এবিডি এর মধ্যমা। তাহলে মধ্যমাটা কি করবে, দুটি ত্রিভুজকে দুটি সমান ত্রিভুজে ভাগ করবে। তাহলে এখন যদি আমি দেখাই যে এই যে ত্রিভুজটা এবিই ত্রিভুজটা এবিডি এর অর্ধেক হবে মধ্যমা অনুসারে, তাহলে এখানে আমি দুটো ত্রিভুজকে আগে সমান দেখিয়ে দিই। অতএব ত্রিভুজ এবিই সমান হয়ে যাবে ত্রিভুজ এডিই, এই দুটো ত্রিভুজ সমান। তাহলে এবিই ত্রিভুজটা এবিডি ত্রিভুজের অর্ধেক হবে, তাহলে অতএব ত্রিভুজ এবিই এটা হয়ে যাবে হাফ ত্রিভুজ এই যে এবিডি এর, ঠিক আছে, অর্ধেক হয়ে যাবে এটা, তাই না? এটা মধ্যমা ধর্ম, দুটো ত্রিভুজের সমান ক্ষেত্রফল হয়, তাই এদিককার ত্রিভুজটা পুরো ত্রিভুজের এবিডি ত্রিভুজের অর্ধেক হবে। আচ্ছা, এখন দেখো ত্রিভুজ এবিডি, এই যে ত্রিভুজ এবিডির মান আমাদের জানা আছে, এই যে আমি 1 নং নাম দিয়ে দিই, তাই না? আর একে নাম দিয়ে দিলাম আবার 2 নং, একে 2 নং নাম দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা দেখো এই যে হাফ ত্রিভুজ এবিডির মানটা আমাদের জানা আছে কত, এই যে হাফ ত্রিভুজ এবিসি। তাহলে এখানে আমরা লিখব হাফ ত্রিভুজ এবিসি, এটা বলে দিতে পারবো এটা 1 থেকে, এটা 1 থেকে আমরা বসিয়ে দিলাম মানটা, তাই না? আচ্ছা, হাফ এখানে লিখে নিই, এখানে আমাদের হাফ আছে, এই যে হাফটা তো থেকে গেল, কিন্তু ত্রিভুজ এবিডি এর মানটাই দেখো, ত্রিভুজ এবিডির মানটা হচ্ছে হাফ ত্রিভুজ এবিসি, তাহলে হাফ ত্রিভুজ এবিসি বসবে। তাহলে এখানে 1/2 গুণ করে এটা আমাদের 1/4 হয়ে যাবে ত্রিভুজ এবিসি। আচ্ছা, তাহলে এটা আমরা এভাবে বের করলাম, এটা ত্রিভুজ এবিই, ত্রিভুজ এবিই এর মানটা আমরা পেয়ে গেলাম 1/4 ত্রিভুজ এবিসি, ঠিক আছে? এই যে এবিই এর মানটা বের করলাম। আচ্ছা, এটাকে আচ্ছা একে আমি নাম দিয়ে দিই, একে আমি ধরো 3 নং নাম দিয়ে দিলাম, এটাকে আমি 3 নং নাম দিয়ে রেখে দিলাম, তাই তো? এবার দেখো এখানে যে বলেছিল প্রশ্নে, লক্ষ্য করো এই যে আছে এই এর মধ্যবিন্দু ও বলেছে, এই যে এই আছে না, তাহলে এর আবার মধ্যবিন্দু বলেছে ও বলেছে। এবার আমরা কি করব, এই যে ওবিটা যোগ করব। এখানে আমাদের ত্রিভুজ বিওই বলেছে, এই যে বিওই, তার জন্য আমরা বিওটা যোগ করে দিলাম। তাহলে এখানে লক্ষ্য করো এটা যদি মধ্যবিন্দু হয় ও বিন্দুটা,
এই বাহু, তাহলে এই যে বিওটা ত্রিভুজ এ বি এর মধ্যমা হবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো, এখানে বিও হলো ত্রিভুজ এবিই এর মধ্যমা। ঠিক আছে, এই যে এবিই ত্রিভুজের মধ্যমা বিওটা। তাহলে কি হবে, বিওটা তাহলে এদিককার ত্রিভুজটা এদিককার ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। তাহলে আমরা এখানে ত্রিভুজ বিওইটা এবি ত্রিভুজের অর্ধেক হয়ে যাবে। আমি আর সমান দেখালাম না, ঠিক আছে। তাহলে যে ত্রিভুজ বিওইটা হয়ে যাবে ত্রিভুজ এবিই এর অর্ধেক হয়ে যাবে। তাহলে হাফ ত্রিভুজ এবিই, এটা হচ্ছে মধ্যমার ধর্ম। দুটি ত্রিভুজ এই যে এখানে এই দুটি ত্রিভুজ সমান ক্ষেত্রফল বিশিষ্ট হবে, ঠিক আছে। পুরো এবিই ত্রিভুজকে অর্ধেক অর্ধেক করে দেবে। তাহলে এদিককার ত্রিভুজটা হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে ত্রিভুজ এবিই এর। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করো তো, এখানে আমরা ত্রিভুজ এবিই এর মানটা বের করে রেখেছি 3 নঙে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের নামটা প্রয়োজন পড়বে না, আমি 2 নং নাম দিয়ে দিলাম। তাহলে এটা 1, এটা আমাদের 2। তাহলে এখানে দেখো মানটা যদি আমরা বসিয়ে দিই 1/2 ইন্টু ত্রিভুজ এবিই এর মানটা দেখো, ত্রিভুজ এবিই এর মানটা এই যে 2 নং, এটা আমি 2 নং নাম দিলাম। তাহলে 1/4 ত্রিভুজ এবিসি, তাহলে লিখবো এখানে 1/4 ত্রিভুজ এবিসি। এটা আমরা 2 থেকে, তোমরা এখানে লিখতে পারো 2 থেকে। তাহলে এখানে যদি গুণ করে দাও এটা 1/8 হয়ে যাবে ত্রিভুজ এবিসি। এটা হচ্ছে আমাদের এদিকে ত্রিভুজ বিওই। ত্রিভুজ বিওই এর মানটা 1/8 ত্রিভুজ এবিসি। তা আমাদের কিন্তু এটাই বলেছিল যে ত্রিভুজ বিওই এর ক্ষেত্রফল, দেখো ত্রিভুজ বিওই এর ক্ষেত্রফল কোনটা হবে, 1/8 ত্রিভুজ 1/8 ইন্টু ত্রিভুজ এবিসি। দেখো সেটা আমরা ডি নাম্বার অপশানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা অ্যান্সার কোনটা পেলাম, ডি নাম্বার। চলো আমরা চলে আসবো 1-এর 3 নম্বর প্রশ্নটা। তো এখানে বলছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, বৃত্তের উপরে একটি বিন্দুর স্থানাঙ্ক 4,3 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো এই যে আমাদের ধরো একটি বৃত্তের কেন্দ্রবিন্দু নিলাম, কেন্দ্রের স্থানাঙ্ক যেটা আমি যদি নামটা দিই ও বিন্দু, তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 0,0। এবার বৃত্তের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক, আমি এখানে একটি বিন্দু নিয়ে নিচ্ছি, এই বিন্দুর নাম দিয়ে দিলাম আমি, এটা পি নাম দিয়ে দিলাম, নাম তো এখানে দেওয়া নাই, আমি পি নাম দিয়ে দিলাম। সেই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু বলে দিয়েছি, কত বলেছে, 4,3 বলেছে। তাহলে আমাদের বৃত্তটির ব্যাসার্ধ বের করতে বলেছে। দেখো বৃত্তটির ব্যাসার্ধ বলতে আমি যদি ওপি যোগ করে দিই না, এই ওপিটা হবে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্রবিন্দু আর বৃত্তের উপর কোনো বিন্দু যে সংযোজক সরলরেখাংশ ওপিটা, একে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। তাহলে এখানে এই ওপির দৈর্ঘ্যটা বের করতে হবে, তাই না, ওপিটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এই যে ওপির দৈর্ঘ্য বের করব, ঠিক আছে। আচ্ছা, আমরা বের করব ওপিটা, এই যে ওপি বের করব। তাহলে ওপি বের করার নিয়মটা দেখো, যে রেখাংশ এভাবে তোমরা বার দিয়ে দিবা, এভাবে রেখা, ঠিক আছে, রেখাংশ দৈর্ঘ্য বের করছে ওপি। তাহলে এই দৈর্ঘ্যটা বের করার যে নিয়ম, √r দিবা, √r দিয়ে দেখো এই যে দেখো এক্স, মানে এই যে দেখো এক্সের পার্টের বিয়োগফল, মানে 0 - 4 তার বর্গ প্লাস আবার 0, এবার ওয়াই, মানে এক্সের মান, এই বিন্দুর এক্সের মানটা আর এই বিন্দুর এক্সের মানটা, এক্সের পার্টের বিয়োগফলের বর্গ প্লাস আর ওয়াইয়ের পার্টের বিয়োগফলের বর্গ। এটা ওয়াই হচ্ছে এটা 0, এটা ওয়াই 0 তার বর্গ। তবে এইভাবে কিন্তু আমরা মানটা বের করতে পারবো, ওপির দৈর্ঘ্যটা এত একক। তাহলে এখানে √r, এটা তো -4 রয়ে গেল তার বর্গ, এটা -3 রয়ে গেল তার বর্গ, তো একক তোমরা লিখতে পারো। তাহলে এখানে দেখো আমাদের সরল করে অ্যান্সারটা চলে আসবে। তাহলে এটা তোমরা 4-এর স্কোয়ার 16, 3-এর স্কোয়ার এটা 9 একক, 16 9 যোগ করে তোমরা 25 পেয়ে যাবা। 25কেও তোমরা লিখতে পারবা 5 × 5, আর দুটো 5 থাকলে একটা 5 বেরিয়ে আসবে, সে বর্গমূল যেটা, এত একক।
তাহলে ওপি যেটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কিন্তু আমরা পেয়ে গেলাম 5 একক। তাহলে এখানে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য যেটা আমাদের বের করতে বলেছে অপশান এ নাম্বারটি মিলছে 5 একক। পরে আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নটা। 1-4 নম্বরটা। তো এখানে বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে আমাদের এখানে এস আর আর এর মধ্যে কোনটি সম্পর্ক স্যাটিসফাই করবে। এস এবং আর এর মধ্যে সম্পর্কটা বের করতে বলেছে। আচ্ছা, এখানে যে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র আছে তাদের পরিসীমাগুলো কিন্তু সমান বলে দিয়েছে, আর ক্ষেত্রফলগুলো তো দেওয়াই আছে। আচ্ছা, আমরা দেখো এখানে প্রথমে দেখো এই যে বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যে আমি ধরে নিই, তো প্রথমে লিখব ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যটাকে আমি ধরে নিলাম এ একক। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি বের করে নিচ্ছি। তাহলে অতএব বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটা মনে রাখবা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য এত একক, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহুর স্কোয়ার বর্গ একক হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আচ্ছা, এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে দেখো এস বলেছে আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর। তাহলে এখানে এই যে এসটা আমরা কিন্তু পেয়ে গেলাম এ স্কোয়ার, এসের মান পেয়ে গেলাম। আচ্ছা, এবার কি করব, আয়তক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রফল বের করব। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থকে ধরে নিতে হবে। আমি লিখব আবার ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম এক্স একক, এবং প্রস্থটাকে আমি ওয়াই একক ধরে নিলাম। তাহলে অতএব আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই এত একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এক্স ওয়াই বর্গ একক। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো যেটা এখানে বলেছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা আর, এসটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে আর সমান হয়ে যাবে আমাদের এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে এসের মান পেলাম, আর এর মান পেলাম। আচ্ছা, পরিসীমা কিন্তু সমান বলে দিয়েছে, সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র আয়তক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের পরিসীমা সমান হলে দেখো বর্গক্ষেত্রের পরিসীমা 4 আর আয়তক্ষেত্রের পরিসীমা এটা। তাহলে আমরা এখানে অতএব দিয়ে এই যে 4a সমান লিখতে পারবো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, তাই তো, এটা এক্স আছে আমাদের। 4a হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা আর 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা। সমান বলেছে, সমান করে দিলাম। তো এখানে 2 দিয়ে হচ্ছে কাটাকাটি করলাম, তো আমাদের রয়ে গেল 2a, আর এখানে রইল আমাদের এক্স প্লাস ওয়াই। এবার আমরা কি করব, আমরা উভয় পক্ষে বর্গ করে নেব। চলো, উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে এখানে 2a তার হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, সেটা হয়ে যাবে দেখো 2 এর স্কোয়ার 4 আর এটা এ স্কোয়ার, আর এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সূত্র এখানে অ্যাপ্লাই করব। দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র তোমাদের যদি আমি এখানে দেখাই সূত্রটা, দেখো তোমরা সাধারণত কি জানো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এই সূত্রটা তোমরা জানো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার জানো।
তাহলে দেখো এই সূত্র আর একটা সূত্রের রূপ হয়, তোমার যদি আমি দেখাই এখানে, দেখো এটাকে আমি একটু তৈরি করব, যে নতুন একটা সূত্র তোমাদের, মানে সূত্র থেকে সূত্র তৈরি করা যায়। তা আমি লিখছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস 2abটাকে মাইনাস 2ab করলাম, তাহলে এখানে আমাদের নিতে হবে প্লাস 4ab, ব্যালেন্স করলাম, এটা যোগ বিয়োগ করে এটাই ফিরে আসবে। এবার এখানে দেখো এটাতে লক্ষ্য করো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আবার একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এটা এখান থেকে। আর এদিকে আমাদের আছে 4ab, এই যে একটু তৈরি করলাম সূত্র, ঠিক আছে। এটা আমি এখানে যদি তোমাদের দেখাই, এটা আমি এ প্লাস বি তার হোল স্কোয়ার একটা সূত্র তৈরি করলাম, এই সূত্র থেকেই একটা নতুন সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, মনে রাখবো এই সূত্রটা, তাহলে এখান থেকে কিন্তু তৈরি হয়েছে। তাহলে সেই সূত্রটা আমরা কি করব, এখানে আমি লিখে দেবো। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এটা এ, এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে আমাদের দেখো সেটা হবে আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, দেখো একদম এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এখন আমরা কি করব, দেখো এই যে দেখো তোমাদের যেটা জানতে হবে, কোনো রাশির যে বর্গের মানটা, এই মানটা কি হবে, শূন্য কিংবা শূন্যের সঙ্গে সমান হবে কোনো রাশির বর্গের মানটা। তাহলে এটাকে যদি আমি না লিখি, তাহলে অতএব দেখো এই যে 4a স্কোয়ারটা, এটা কিন্তু বড় হয়ে যাবে, এটাকে যে বাদ দিয়ে দিই আমরা, কার চেয়ে বড় হয়ে যাবে, 4xy চেয়ে। যদি এটা শূন্য হয়, শূন্য হলে পরে এটা সমান হবে, আর শূন্যের চেয়ে যদি বড় হয় তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, এটা যদি না লিখি তাহলে এটা ছোট হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে। এই যে 4a স্কোয়ার গ্রেটার দেন 4xy, গ্রেটার দেন মানে এদিক কাটা বড়, এদিক কাটা ছোট। এখানে তুমি কারণটা লিখতে পারো, যেহেতু এই যে x মাইনাস ওয়াই এর বর্গটা কী হবে, এটা গ্রেটার 0 হবে, মানে এটা শূন্যের সঙ্গে সমান হবে না। শূন্যের সঙ্গে সমান কখন হবে, যখন xy সমান হবে। কিন্তু এখানে তো আমাদের কি, এখানে আমাদের কিন্তু দেখো এক্সটা নট ইকাল টু ওয়াই আছে। দেখো এক্স ওয়াই কি, দৈর্ঘ্য প্রস্থ তো কখনো সমান হয় না আয়তক্ষেত্রের, তাই না। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অসমান হয় বলে এই রাশির বর্গের মানটা সবসময় শূন্যের চেয়ে বড় হবে। শূন্যের সঙ্গে সমান কখন হবে, যখন এক্স ওয়াই সমান হবে, তখনই শূন্যের সমান হবে। আর এক্স ওয়াই যেহেতু সমান নয়, তাহলে এই রাশির বর্গের মানটা শূন্যের চেয়ে বড় হবে। তাহলে এটা যদি শূন্যের চেয়ে বড় হয়, তাহলে কোনো মানকে তুমি লিখছো না, এটা ধরো বড় মানে শূন্যের চেয়ে 4 হতে পারে বা 8 হতে পারে, ঠিক আছে। এখানে ধরো 4 আছে, এদের যোগ করে তারপরে এর সঙ্গে সমান, আর তুমি এই পার্টটা লিখছো না, তাহলে এই পার্টটা না লিখলে তো এই পার্টটা কি বড় হয়ে যাবে না, এটা আমাদের ছোট হয়ে যাবে। তা দেখো এটাকে না লিখলে আমরা লিখতে পারবো এটা গ্রেটার দেন এটা। আচ্ছা, এবার উভয় পক্ষে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে যদি দেখো 4 দিয়ে ভাগ করলে 4টা কিন্তু কেটে যাবে, তাহলে এ স্কোয়ার গ্রেটার দেন, শুধু এখানে রয়ে যাবে এক্স ওয়াই। এবার যে মানগুলো বের করে রেখেছি দেখো, এই যে এ স্কোয়ার মান এস আর এক্স ওয়াইয়ের মান আর, তাহলে মানগুলো এখানে আমরা বসিয়ে দিই। তাহলে এ স্কোয়ার জায়গায় আমরা এস লিখে দেবো, তাহলে অতএব এটা হয়ে যাবে আমাদের এস গ্রেটার দেন, আর এক্স ওয়াই হচ্ছে আমাদের আর, দেখতে পাচ্ছি এখানে আর আছে, তাহলে এক্স ওয়াই হচ্ছে আর। তাহলে এস গ্রেটার দেন আর, তোমরা যদি দেখো অপশানগুলো আমাদের কোনটা অপশান স্যাটিসফাই করছে, এস গ্রেটার দেন আর, দেখো বি নাম্বার অপশানটা কিন্তু স্যাটিসফাই করছে, তাহলে অ্যান্সারটা আমরা কিন্তু বি নাম্বার পেয়ে গেলাম। ওকে, বি নাম্বার অ্যান্সার। পরের অঙ্কতে দেখো আমরা পরের পেজে চলে আসবো, 187 পেজে আমরা 2 নম্বর অঙ্কগুলো এবার করাবো। দেখো 2-এর 1 নম্বর অঙ্কটা বলছে, দোকানদার একটি বই বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 20% লাভ করেন। দেখো এখানে যে 20% লাভ করেছে বিক্রয় মূল্যের উপর, তা ক্রয় মূল্যের উপর শতকরা লাভটা বের করতে বলেছে। দেখো আমরা এখানে যেটা করব, তো যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলেছে না, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ থেকে আমরা এখানে লিখব 2-এর 1 নম্বর, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ থেকে আমরা বলতে পারবো, দেখো 100 টাকা
100 টাকা বিক্রয় মূল্য হলে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে, দেখো 20% যখন লাভ হয়েছে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয় তো ক্রয় মূল্য কত হবে? তো দেখো বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য ছোট হবে, যেহেতু লাভ হয়েছে 20%। তাহলে এখানে ক্রয় মূল্যটা যে বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিয়ে দিবা। বিক্রয় মূল্য থেকে লাভ যদি বিয়োগ করো তাহলে তোমরা কিন্তু ক্রয় মূল্য পেয়ে যাবে। তো ক্রয় মূল্য হবে এত টাকা। তাহলে এটা বিয়োগ করে পেয়ে যাবে কত? 80 টাকা। দেখো আমাদের এখানে বিক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 80 টাকা। এবার ক্রয় মূল্যের পর শতকরা লাভ, তাহলে আমরা যদি বের করি, অতএব ক্রয় মূল্যের পর শতকরা লাভ, লাভ তো কিন্তু আমরা কত পাবো? 20%, তাই না? যদি আমরা লাভ বের করতে চাই, দেখ যে লাভ ওই রকমই বের হয়। এই যে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি আমরা বাদ দিই তাহলে লাভ, ক্রয় মূল্য আমাদের এখানে 80 টাকা, এটা 80। দেখো কত হবে আমাদের? 20 টাকা। লাভ তো আমাদের 20 টাকা। তাহলে শতকরা, ক্রয় মূল্যের পর শতকরা লাভ বের করবো। দেখো তো আমরা লিখবো এখন ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। শতকরা লাভ বের করার নিয়ম, এই যে আমাদের দেখো লাভ যেটা হয়েছে সেটা উপরে বসাও। তো লাভটা বের করতে বলেছে ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত আমরা পেয়েছি? ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে 80 টাকাটা নিচে হবে, আর 100 দিয়ে আমরা গুণ করব, যেহেতু শতকরা লাভ বের করছি। তাহলে এখানে 0 0 কাটালাম, 2 4 8, ঠিক আছে? এবার 4 আর 100 যদি কাটাকাটি করো, 4 25 100, এটা 25 পেয়ে যাবে। যদি 25 4 100, তাহলে আমরা দেখো পেয়ে গেলাম কত? এই যে 25, শতকরা লাভ 25%। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। শতকরা লাভ বের করতে বলেছিল, ক্রয় মূল্যের পর শতকরা লাভ আমরা কত বের করে নিলাম? 25%। ওকে, পরের প্রশ্নতে আমরা চলে আসবো 2 নাম্বার। দেখো এখানে আমাদের বলছে এবিসিডির সামন্ত্রিক আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ একক, বিসি বাহুর মধ্যবিন্দু পি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আমাদের সামন্ত্রিক আছে, আমি যদি একটা সামন্ত্রিক তৈরি করে দেখাই, দেখো আমরা এই যে সামন্ত্রিকে আমরা নাম দিয়ে দেবো। এখানে নামটা দিয়ে দিচ্ছি, এটা এ বি সি ডি। তাহলে এ বি সি ডি আমাদের এই যে সামন্ত্রিক বলেছে, যার ক্ষেত্রফলটা 100 বর্গ একক বলে দিয়েছে। আচ্ছা, তাহলে এখানে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি, দেখো এখানে আমি এসি কর্ণটা যদি আমি যোগ করি তাহলে এবিসি ত্রিভুজ পাওয়া যাবে। দেখো ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা, এখানে আমাদের যেটা জানতে হবে যে সামুদ্রিকের একটি কর্ণ সামুদ্রিকটিকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে দেবে। তাহলে এখানে যে আমাদের দেখো এই যে ত্রিভুজ এবিসির এর ক্ষেত্রফলটা হয়ে যাবে হাফ সামুদ্রিক এবিসিডি, ঠিক আছে? তার মানে এখানে আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফল যে বের করতে বলেছে, এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হাফ সামুদ্রিক, এখানে আমি এই যে সামুদ্রিক চিহ্ন দিয়ে দিলাম, এভাবে সামুদ্রিক এ বি সি ডি। এই হচ্ছে আমাদের নিয়ম। মনে রাখো যে কোনো একটি সামুদ্রিকের একটি কর্ণ সেই সামুদ্রিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে একটি ত্রিভুজ পুরো সামুদ্রিকের কী হবে? অর্ধেক হবে। তাহলে এখানে আমরা মান বসিয়ে দেব। সামুদ্রিক এবিসিটির ক্ষেত্রফল 100 বর্গ একক বলে দিয়েছে, এই যে 100 বর্গ একক, এখানে কাটাকাটি করলে তোমরা পেয়ে যাবে 50। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কত পেয়ে গেলাম আমরা? 50 বর্গ একক পেয়ে গেলাম না? তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু বেরিয়ে গেছে, এই যে 50 বর্গ একক। তাহলে এখানে যে বলেছে বিসি বাহুর মধ্যবিন্দু যে পি বলেছে, এটা তো আমাদের প্রয়োজন পড়লই না। দেখো বিসি বাহুর মধ্যবিন্দু পি, এটা কখন প্রয়োজন পড়তো তোমাদের বলে রাখি। এই যে ত্রিভুজ এবিসি না বলে ত্রিভুজ এবিপি যদি বলতো, এই যে এখানে যদি আমি তোমাদের দেখাই এবিপি, ঠিক আছে? ত্রিভুজ এবিপি যদি বলতো তখন কিন্তু এটা প্রয়োজন ছিল, বিসি বাহুর মধ্যবিন্দু পি। তখন কী হতো আবার দেখো এটা যে মধ্যমা, যে এবিসি ত্রিভুজের
এপিটা মধ্যমা, যেহেতু পি বিন্দুটা আমাদের কি মধ্যবিন্দু, তাহলে মধ্যমা হওয়ার জন্য আবার দুটি ত্রিভুজ সমান দুটি ত্রিভুজ বিভক্ত করছে। তাহলে এবিপি ত্রিভুজটা হয়ে যাবে এবিসি ত্রিভুজের হাফ। তাহলে এটা যদি 50 বর্গ একক হয় ত্রিভুজ এবিসি, তাহলে এবিপি ত্রিভুজটা হবে 25 বর্গ একক। তাহলে এখানে ত্রিভুজ এবিপি হলে আমাদের এটা দরকার ছিল, বিসি বর্গ মধ্যবিন্দু পি। আর এখানে যে বলেছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসির ক্ষেত্রফলটা আমরা তো এইভাবেই পেয়ে গেলাম এই নিয়মে, আমাদের এটা প্রয়োজনই পড়লো না। বলেছে বিসি বর্গ মধ্যবিন্দু পি, এটার কোনো প্রয়োজন নাই, তাই না? তো যাই হোক, কেন যে বলেছে নিশ্চয়ই এখানে এবিপি হওয়ার কথা, এখানে এবিসি বলে দিয়েছে, যে কোনো একটা হতে পারে। তো যাই হোক, এখানে যদি আমাদের ত্রিভুজ এবিসি বের করতে বলে ক্ষেত্রফলটা, তো ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলটা আমরা এইভাবে বের করে নেব। আমাদের বিসি বর্গ মধ্যবিন্দু বা এপি তৈরি করার কোনো প্রয়োজন নাই এই ক্ষেত্রে। পরে আমরা চলে আসবো 2-এর 3 নম্বর প্রশ্ন। দেখো এখানে 2-এর 3 নম্বরটা বলছে মূল বিন্দু থেকে -4, যে বিন্দুটা আছে এই বিন্দুর দূরত্ব 5 একক হলে ওয়াইয়ের মান বের করতে বলেছে। মানে এই যে বিন্দুটা আছে মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক, তো ওয়াইয়ের মান কত? আচ্ছা, মূল বিন্দু আমরা কি জানি, তোমাদের যদি এখানে দেখাই যে মূল বিন্দুর স্থানাঙ্ক হয় 0,0, মনে রাখবা। তাহলে মূল বিন্দুটাকে ধরো আমি এ ধরে নিলাম, মূল বিন্দুটা হয়ে গেল 0,0। যে বিন্দুটা দেওয়া আছে তাকে আমি বি ধরে নিলাম, এই বি বিন্দুটা হয়ে গেল আমাদের -4, তাই তো? তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, মানে এ ও বি এর মধ্যে দূরত্ব, তো যেটা আমাদের দূরত্বটা দাঁড়াবে এবি, এই যে আমাদের দূরত্ব। তাহলে এবির দূরত্ব যেটা আমরা বের করবো √। দেখো তোমাদের বলে রাখি, যখনই মূল বিন্দু থাকবে না, তো মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করলে এই বিন্দুর এক্সের পার্টের বর্গ করে নিবা, যেটা এক্স থাকবে তার বর্গ করবা, প্লাস আর ওয়াই যেটা থাকবে তার বর্গ করে নিবা, যেহেতু এখানে 0,0 আছে, ঠিক আছে? তাহলে এইভাবে এই বির দূরত্বটা পাবো। তাহলে এখানে আমরা সরল করে নিব, এটা দেখো মাইনাসের বর্গ প্লাস হয়ে যাবে, 4-এর বর্গ 4×4 = 16, আর এখানে ওয়াই স্কোয়ার। আচ্ছা, এভাবে আমরা রাখলাম দূরত্বটা এত একক, আর এই দূরত্বটা বলে দিয়েছে এখানে কত, এই যে 5 একক বলে দিয়েছে, মূলবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 5 একক। তাহলে এটাই হচ্ছে 5-এর সঙ্গে সমান, তাহলে এটা আমরা 5-এর সঙ্গে সমান করতে পারবো। এবার সমান করে ওয়াইয়ের মানটা বের করতে হবে এখান থেকে। দেখো ওয়াইয়ের মানটা বের করার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করে নিই, 16 + y² তার হোল স্কোয়ার করে দিলাম, আর এখানে 5-এর স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে পাই। এখন স্কোয়ারের জন্য রুটটা কিন্তু উঠে যাবে, তাহলে এখানে 16 + y², আর 5-এর স্কোয়ার 5×5 = 25, y² 25, আর 16টা এই দিকে -16 হয়ে যাবে, y² 25 থেকে 16 বিয়োগ করে তোমরা 9 পেয়ে যাবা। তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা বেড়ে যাবে, দেখো ±√9। এটা মনে রাখবা, এই যে স্কোয়ার আছে, যখন স্কোয়ারটা তুমি ছেড়ে দিবা, স্কোয়ার ছেড়ে দিলে সমান সমান প্লাস মাইনাস, আর এই সংখ্যাটার উপর √, চাপিয়ে দেবা, প্লাস মাইনাস এই সংখ্যার বর্গমূল যেটা, ঠিক আছে? এভাবে হয়। তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা পাবো ±9-এর বর্গমূল 3 হয়, 3 × 3 = 9, তাহলে এখানে আমরা 3 বসিয়ে দেবো। এটাই হচ্ছে ওয়াইয়ের মান ±3। পরের প্রশ্ন আমরা চলে আসবো 2-এর 4 নম্বর প্রশ্নটা। দেখো এখানে বলছে প্রশ্নটা, একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। এখানে অর্ধবৃত্ত আছে, এখানে দেখো অর্ধবৃত্তের ছবিটা যদি আমি তৈরি করি, এভাবে করে একটি অর্ধবৃত্তের চিত্র তৈরি করতে পারবা। ধরো এই যে আমাদের একটি অর্ধবৃত্ত। এখন অর্ধবৃত্ত দেখো এখানে যদি আমি ধরো অর্ধবৃত্তের কেন্দ্রবিন্দু ধরি, তাহলে এখানে দেখো এটা আমরা এই যে এ, এটা ও নাম দিয়ে দিলাম, এটা বি নাম দিয়ে দিলাম। তাহলে এবিটা কিন্তু অর্ধবৃত্তের ব্যাস, এই অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য মানে এবি দৈর্ঘ্য বের করতে বলেছে। আর এখানে দেওয়া আছে অর্ধবৃত্তাকার পরিসীমা। দেখো অর্ধবৃত্তের পরিসীমা বলতে পুরো ঘেরাটা, এদিককার ঘেরাটা দেখতে পাচ্ছ, আর এই যে ঘেরাটা নিয়ে, এটা টোটাল ঘেরাটাকে বলা হয় অর্ধবৃত্তের পরিসীমা, ঠিক আছে? আচ্ছা, তাহলে অর্ধবৃত্তের পরিসীমার যদি বের করি, দেখো এখানে আমি এই অর্ধবৃত্তের ব্যাসার্ধকে আমি আর ধরে নিলাম,
তাহলে অর্ধবৃত্তের ব্যাস বের করব। ঠিক আছে, এই যে অর্ধবৃত্তের ব্যাস আর এই যে আমাদের অর্ধবৃত্তের এই যে তলটা যেটা বক্রতলটা, তাই না, তাহলে এই তলটা বের করব আমরা। তাহলে এই দুটো তল নিয়ে আমাদের হয়ে যাবে মানে এই যে ব্যাসটা আর এই যে অর্ধবৃত্তের যে পরিসীমাটা। ঠিক আছে, তাহলে এই যে এখানে কিন্তু অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা বলেছে, পুরো ক্ষেত্রের পরিসীমা, পুরো ঘেরাটা। তাহলে আমাদের টোটাল ঘেরাটা নিয়ে হবে ব্যাস নিয়ে আর এই দিকে আমাদের যে অর্ধেক পরিধি, অর্ধেক যে পরিধি আছে, তাই না, বৃত্তের অর্ধেক পরিধি। আচ্ছা, একটি বৃত্তের যে সম্পূর্ণ যে পরিধিটা, কোনো বৃত্তের ব্যাসার্ধ যেহেতু আর হয়ে যায়, তাহলে সেই বৃত্তের পরিধির সূত্র কি হয়, যে ঘেরাটা, সেই পরিধির সূত্র হয় 2πr। তাহলে এই যে অর্ধবৃত্তের অর্ধেকটা পরিধি, তাহলে অর্ধেকটা পরিধি কত পাবো আমরা, এই যে 2πr এর অর্ধেক হবে। অর্ধেক বলতে আমরা পেয়ে যাব πr, এইটুকুটা। আর ব্যাস কত হবে, দেখো ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এবি যে ব্যাসটা, এবি ব্যাসটা আমরা কিন্তু পেয়ে যাব 2r পেয়ে যাব। ঠিক আছে, এটা আমাদের ব্যাসটা 2r, আর এই যে অর্ধেক পরিধি যেটা আমরা πr পেয়ে যাব। তাহলে এই πr আর 2r এদের যোগফলটা হয়ে যাবে আমাদের এই পুরো অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমাটা। ঠিক আছে, তো আমাদের এখানে যেটা দেওয়া আছে, এই যে দেখো মানে πr প্লাস 2r, এটা নিয়ে আমাদের অর্ধবৃত্তাকার ক্ষেত্রে পরিসীমা যেটা 36 সেমি বলেছে, এটা সমান সমান 36 সেমি। ওকে, তোমরা কিন্তু ধরে নিবা যে অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর, ব্যাস হয়ে যাবে 2r, আর সেই অর্ধবৃত্তের যে অর্ধেক পরিসীমাটা, অর্ধেক পরিসীমা বললে πr, আর পুরো ক্ষেত্রের পরিসীমা এটা হয়ে যাবে আমাদের πr প্লাস 2r। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা মানে ব্যাসার্ধের মানটা বের হবে, ব্যাসার্ধ পেয়ে গেলে আমরা ব্যাস পেয়ে যাব। আচ্ছা, আমরা এখান থেকে আরটা কমন নিয়ে নিলাম, তাহলে পাই প্লাস 2 সমান 36, পায়ের মান হচ্ছে 22/7 প্লাস 2 36। আমরা যদি এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করি, তাহলে 7 লসাগু, এটা 22টা নেমে যাবে, এটা 7 দিয়ে 14 36, আর ইন্টু 22 আর 14, এটা যোগ করো, এটা 4 আর 2 6, আর 1 আর 2 3, 36, এদিকে 7, এখানে আমাদের 36 হয়ে যাবে। আর এই যে 36 কেটে যাবে, এখানে কিছু নাই তো 1 দিবা। তাহলে এখানে আর এর মানটা আমরা কত পেয়ে যাচ্ছি, দেখো আর এর মানটা আমরা পেয়ে গেলাম 7 পেয়ে গেলাম। তা দেখো আর বলতে ব্যাসার্ধ কিন্তু 7 পেলাম, ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে ব্যাস কত হবে, তাহলে আমরা ব্যাস পেয়ে যাব অর্ধবৃত্তের যে ব্যাস, সেই ব্যাসের মানটা হয়ে যাবে আমাদের 2r। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাস। তাহলে এখানে 2 ইন্টু আর এর মান 7, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত, 7 দিয়ে 14। এককটা যদি দেখি আমাদের এখানে এককটা আছে সেমিতে আছে, তাহলে 14 সেমি আমাদের কিন্তু অ্যান্সার দাঁড়ালো। সেই অর্ধবৃত্তের যে ব্যাসের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা, 14 সেমি পেলাম। পরের প্রশ্ন আমরা 2-এর 5 নাম্বার প্রশ্নটা এবার করাবো আমরা। দেখো 2-এর 5-এর প্রশ্নটা কি বলছে, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু m, শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে যেটা মধ্যমান বলা হয়, এবং উচ্চ শ্রেণীর সীমানা u হলে নিম্ন শ্রেণীর সীমানাটি কত। নিম্ন শ্রেণীর সীমানাটি বের করতে বলেছে। আমরা এখানে ধরে নিচ্ছি যে ধরি নিম্ন শ্রেণীর সীমানা, নিম্ন শ্রেণীর সীমানাটিকে আমরা ধরে নিচ্ছি, সীমানাটি তাকে আমরা x ধরে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে নিম্ন সীমা, আর উচ্চ সীমা তো u বলে দিয়েছে। তাহলে আমাদের যে মধ্যমান বের করার যে নিয়ম, দেখো মধ্যমান মানে শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু, মধ্যমানটা কি মধ্যবিন্দু বলা হয়। শ্রেণীর মধ্যবিন্দু বের করার যে নিয়ম, দেখো উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, এই যে আমাদের যদি বলি এই যে উচ্চটা u আছে, নিম্নটা x, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, এটাই তো শ্রেণীর মধ্যমান। এই মধ্যমানটাই বলেছে m বলে দিয়েছে, মানে এটাই সমান সমান আমাদের আছে m, এই যে m। তাহলে এখান থেকে আমি x এর মানটা বের করে নেব, x হচ্ছে শ্রেণীর নিম্ন সীমানা, তখন আমাদের নিম্ন সীমানাটা বেরিয়ে আসবে। আচ্ছা, u বর্গমূল করে দিচ্ছি আমি,
ইউ প্লাস এক্স, এটা বর্গগুণ করলে এটা 2m হয়ে যাবে। তাহলে এখান থেকে এক্সের মানটা আমরা পেয়ে যাব 2m, আর ইউটা এইদিকে মাইনাস ইউ। দেখো এটাই আমাদের অ্যান্সার। তাহলে নিম্ন শ্রেণীর সীমানাটি আমরা কোথায় পেয়ে গেলাম? 2m মাইনাস ইউ। ঠিক আছে, তা 2m মাইনাস ইউ কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে। এরপরে আমরা চলে আসবো দেখো 3 নম্বর প্রশ্নে। আচ্ছা দেখো 3-এর প্রশ্নটা এখানে বলছে 20%, 10% এবং 5% পরপর ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? পরপর 3বার ছাড় দিয়েছে। প্রথমবার দিয়েছে 20%, দ্বিতীয়বার দিয়েছে 10%, আর তৃতীয়বার দিয়েছে 5%। আচ্ছা তাহলে দেখো কোনো একটি জিনিস আমরা ধরে নিচ্ছি, কোনো একটি জিনিসের দাম 100 টাকা ধরে নিচ্ছি শতকরা হিসাবে। তাহলে এখানে 3 নম্বর অঙ্কটাতে আমরা ধরে নিব, ধরি জিনিসের দাম, যে কোনো জিনিস, আমরা একটি দর নিয়ে নিলাম, জিনিসের দাম 100 টাকা নিয়ে নিলাম আমরা। তাহলে দেখো 100 টাকায় 20% ছাড়, তাই তো? তাহলে 20% ছাড়ে, 20% ছাড়ে, 20% ছাড়ে জিনিসের দাম, জিনিসের দাম। তাহলে 100 টাকায় 20 টাকা ছাড়, তাহলে এখানে 100 টাকা থেকে 20 টাকা বাদ দিয়ে দাও, তাহলে এত টাকা, তাহলে এটা হয়ে যাবে আমাদের 80 টাকা। তাহলে জিনিসের দামটা এখন 80 টাকা। এবার দেখো 80 টাকার আবার এই টাকার আবার 10% ছাড় দিবে, এখন জিনিসের দাম 80 টাকা, তার মানে লিখবো 80 টাকার 10% ছাড়। 80 টাকার 10% ছাড়, আমরা যদি ছাড়টা বের করি তাহলে কত ছাড়টা হবে? 80 গুণিত 10% বলতে 10/100, এখানে 0 0 0 0 কেটে দাও, তাহলে এটা পেয়ে যাবো আমরা 8 টাকা, 8 টাকা ছাড়। ঠিক আছে, 80 টাকা 10% ছাড় মানে 8 টাকা ছাড়। তাহলে দেখো 10% ছাড় দিয়ে জিনিসের দাম, 10% ছাড় দিয়ে জিনিসের দাম, দেখো জিনিসের দাম তো ছিল 80 টাকা, আর 10% ছাড়ে আবার 8 টাকা ছাড় দিচ্ছে, তাহলে 8 টাকাটা বিয়োগ করে দাও, এত টাকা। তাহলে এখানে 8 টাকা বিয়োগ করে দেখো তো কত হবে? এটা হয়ে যাবে 72 টাকা। তাহলে জিনিসের দামটা এখন 72 টাকা। আবার দেখো তৃতীয়বার ছাড় দিচ্ছে 5%, তাহলে 72 টাকার এখন 5% ছাড় দিবে। তাহলে আমরা এখানে বের করব যে 72 টাকার 5% ছাড়, 72 টাকার 5% বলতে 72 × 5/100। আচ্ছা এখানে যদি আমরা সরলটা করি, দেখো 5 দিয়ে কে কাটাকাটি করি, 5 দিয়ে 10, এটা 20 পেয়ে যাব। আচ্ছা আমরা 2 দিয়ে কাটাকাটি করি, 2 1 কে 2 0, আর এখানে 2 3 এ 6, আর 1 চলে আসলো, 2 6 এ 12 হয়ে যাবে। আবার 2 দিয়ে কাটাকাটি করব, আচ্ছা 2 5 এ 10, আর এখানে 2 1 কে 2, 2 8 এ 16, তাহলে আমাদের এখানে দাঁড়ালো 18/5। এটাকে যে আমরা ভাগ করে নিই, তাহলে 5 3 এ 15, এখানে আমাদের নামবে কত? 5 এ কত? আর 3 দিলে দশমিক নিয়ে আমি 0 নিয়ে দিলাম, 5 6 30। তাহলে এই ক্ষেত্রে যে ছাড়টা আমরা পাবো 3.6 টাকা, এত টাকা ছাড়। 72 টাকার 5% ছাড় বলতে আমাদের 3.6 টাকা। তাহলে 5% ছাড় দিয়ে জিনিসের দাম কত হবে? তাহলে এখানে লিখবো এবার যে 5% ছাড় দিয়ে জিনিসের দাম, দেখো এখানে 72 টাকা ছিল দামটা, 5% ছাড় হচ্ছে 3.6, তাহলে 72 টাকা থেকে 3.6 টাকাটা আমাদের বাদ দিতে হবে, এত টাকা, এটা আমাদের এখানে টাকা হবে। তাহলে এখানে বিয়োগটা করব, বিয়োগটা এখানে দেখাচ্ছি, 72 দশমিক একটি 0 নিলাম, তারপরে নিচে 3.6 বসালাম, এটা আমরা বিয়োগ করব। আচ্ছা 6 কত দিলে 10, এটা হবে আমাদের 4, দশমিক বসালাম। এখন 2টা কিন্তু 1 হয়ে যাবে, যেহেতু 10 বানিয়েছো, এখান থেকে ধার নেওয়া হয়েছে। 1 হলে দেখো 3 আছে তো 11, 3 কত হলো 11, সেটা আমাদের 8 দিলে, তাই তো, 8 3 11 হয়। আর এটা কিন্তু আমাদের 7টা 6 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে, তো এটা পেয়ে যাবো আমরা 68.4 টাকা।
তার 5% ছাড় দিয়ে এখন যে জিনিসের দামটা হয়ে যাবে এই টাকাটা হয়ে যাবে। এবার দেখো সমতুল্য ছাড় বলেছে আমাদের, এই যে সমতুল্য ছাড় বের করতে বলেছে না, তাহলে 100 টাকা থেকে এই টাকাটা যদি বিয়োগ করি তাহলে আমরা কিন্তু সমতুল্য ছাড়টা বের করতে পারবো। এবার আমরা বের করবো অতএব সমতুল্য ছাড়, সমতুল্য ছাড় সমান সমান এই দেখো 100 থেকে আমরা বিয়োগ দিয়ে দেবো যেটা আমরা শেষে জিনিসের দামটা পেলাম 68.4। ঠিক আছে, সমতুল্য ছাড় এখানে শতকরা চিহ্ন আমি দিব। আচ্ছা, এখানে বিয়োগটা আমাদের শুধু করতে হবে, তাহলে বিয়োগটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 100 একটা শূন্য নিলাম আর এখানে 68.4 নিয়ে নিলাম, মাইনাস করব। 4 কত হলে 10, এটা হয়ে যাবে আমাদের 6 দিলে এটা 9 হয়ে যাবে। এখান থেকে ধার নেওয়া হচ্ছে, শূন্যকে 10 ধরতে হয়। ঠিক আছে, এই যে একে 10 ধরলাম, তো এই শূন্যটা 10 ছিল, তো এখানে 1 কমে গেল, এই 10টা আবার হয়ে গেল 9। 8 কত হলো 9, এখানে 1 দিলে আবার এটা কিন্তু 10, এই শূন্যটা 10, এখানে ধার নিয়ে তাহলে এটা যে মানে 10 ছিল, তো এখান থেকে ধার দিয়েছি, তাহলে আমাদের কিন্তু এটা 9 হয়ে যাবে। এখন এই 10টা কী হয়ে যাবে 9, 6 কত হলো 9, এটা আমাদের 3 দিলে এখানে দশমিকটা বসাবো, তো এটা দাঁড়ালো অ্যান্সারটা 31.6। ঠিক আছে, এটা 6 আমাদের, তাহলে এখানে আমি শতকরা চিহ্নটা বসিয়ে দেবো। তা এটা কিন্তু আমাদের অ্যান্সার, যেটা সমতুল্য ছাড়ের কথা বলেছিল। সমতুল্য ছাড় কত, 31.6%। ওকে, তাহলে কোনো জিনিসের উপর যদি পরপর 3 বার যদি ছাড় দেওয়া হয় 20%, 10%, 5%, তাহলে আমরা সমতুল্য ছাড়টা পেয়ে যাব 31.6% পেয়ে যাব। পরে দেখো, আচ্ছা এই যে 4, 5, আমি তোমাদের এখানে বলবো যে বড় যে প্রশ্নগুলো আছে, বড় প্রশ্নগুলো যেগুলো বইয়ের বাইরে থাকবে সেই প্রশ্নগুলো কিন্তু করাবো। 3 অঙ্কটা যে বড় প্রশ্ন ছিল এটা কিন্তু বইয়ের বাইরে ছিল, তার জন্য করালাম 3টা। এরপরে দেখবো বইয়ের বাইরের কোন প্রশ্নটা আছে, যেরকম 6 নম্বরটা বইয়ের বাইরের প্রশ্ন আছে। আর 6-এর জ্যামিতিক যে প্রয়োগটা আছে, আমরা জ্যামিতিক প্রয়োগগুলো করিয়ে দিব, বই থেকে থাকলেও করাবো এবং বইয়ের বাইরে থাকলেও করাবো। আর বাকি যে বড় প্রশ্নগুলো বই থেকে থাকলে কিন্তু করাবো না, এগুলো বইয়েরই প্রশ্ন আছে। আচ্ছা, বইয়ের প্রশ্ন যদি তোমাদের দরকার পড়ে, তো তোমরা বইয়ের প্রশ্নগুলো দেখতে পাবা, যেগুলো টেক্সট বুকের অঙ্ক, যে ক্লাসগুলো কিন্তু দেওয়া হয়েছে পরপর কষে দেখিয়ে ধরে প্রচুর ক্লাস তোমাদের দেওয়া হয়ে গেছে। যারা দেখতে চাও তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে ভিজিট করো, সেখানে ক্লাস 9 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা এই যে বইয়ের অঙ্কগুলো দেখতে পাবা। ঠিক আছে, অধ্যায় ওয়াইজ কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমরা চলে আসবো যে বইয়ের যেটা বাইরের প্রশ্ন, এই যে জ্যামিতিক প্রয়োগ 6 নাম্বার। ঠিক আছে, আর আমি জ্যামিতিক প্রয়োগের কথা আবার উল্লেখ করে দিচ্ছি, জ্যামিতিক যে প্রয়োগগুলো থাকবে সেই প্রয়োগগুলো বই থেকে থাকলেও করাবো আর বইয়ের বাইরে থাকলে তো আমরা করাবোই। ওকে, চলো আমরা 6 দাগেরটা করাই। ছয় নাম্বারটা কি বলেছে এখানে, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার উপর পি যে কোনো একটি বিন্দু, তাহলে প্রমাণ করতে বলেছে ত্রিভুজ এবিপি সমান সমান ত্রিভুজ এসিপি। আচ্ছা, আমরা ছবিটা তৈরি করি। আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটা আমি নাম দিয়ে দিলাম এবিসি। আচ্ছা, এবিসি আমাদের ত্রিভুজ, এখানে একটি মধ্যমা আছে এডি মধ্যমা। তা দেখো এডি মধ্যমা, এখানে আমাদের এভাবে আমি একটি মধ্যমা তৈরি করলাম, এটা আমাদের ডি বিন্দু। এডি যদি মধ্যমা হয় তাহলে ডি বিন্দুটা হবে বিসি ভর মধ্যবিন্দু, এটা তোমরা জেনে রাখবা। তাহলে এখানে যদি এডি মধ্যমা হওয়ার জন্য, তাহলে এই যে মধ্যমা কি করবে, সেই এবিসি ত্রিভুজটাকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করবে। তাহলে এখানে যে দুটি ত্রিভুজ আমরা পাবো, ত্রিভুজ এবিডি সমান সমান হয়ে যাবে ত্রিভুজ এসিডি। এটা হচ্ছে মধ্যমার ধর্ম, পুরো ত্রিভুজটাকে সমান দুভাগে ভাগ করে দেবে। আচ্ছা, এখানে তারপরে প্রশ্ন বলেছে এখানে যে এই যে এডি মধ্যমার উপর যে কোনো একটি বিন্দু আমাদের পি বলে দিয়েছে। তাহলে এখানে যে প্রমাণটা দেখাতে বলেছে এবিপি, এই যে এবিপি, আমি এখানে বিপি যোগ করতে হবে, তারপরে আমরা এবিপি ত্রিভুজটা পাবো, এই ত্রিভুজটা। আর এদিকে আছে ত্রিভুজ এসিপি, তাহলে সিপি যোগ করতে হবে, তাহলে আমি এখানে সিপি যোগ করে দিলাম। এই যে আমাদের এসিপি, এই দুটো ত্রিভুজ সমান, এটা প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে বিপিসি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই বিপিসি ত্রিভুজের এই পিডিটা কিন্তু মধ্যমা হবে, কারণ ডিটা কিন্তু বিসি বড় মধ্যবিন্দু, তাই না? তাহলে আমরা লিখতে পারবো যে এখানে ত্রিভুজ বিপিসি এর মধ্যমা
মধ্যমা হবে পিডি হয়ে যাবে আমাদের, ঠিক আছে। এই যে পিডি আমাদের কিন্তু মধ্যমা হবে, ওকে। আচ্ছা, পিডি যদি মধ্যমা হয় তাহলে মধ্যমার ধর্ম এই দুটো ত্রিভুজ ক্ষেত্রফলটা সমান হবে। তাহলে আমরা অতএব দিয়ে ত্রিভুজ আমরা লিখতে পারবো যে এইদিকে পিবিডি, ত্রিভুজ পিবিডি সমান সমান ত্রিভুজ, এদিকে ত্রিভুজ আমরা বলে দেব যে পিসিডি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়ে যাবে। এবার দেখো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেখাতে বলেছে না। আচ্ছা, আমরা এক কাজ করব যে একে যদি আমি 1 নং নাম দিই আর এটাকে যদি আমি 2 নং নাম দিয়ে দিই, তাহলে আমরা কি করব যে 1 থেকে 2 যদি বিয়োগ করে দিই তখনই প্রমাণটা চলে আসবে। 1 বিয়োগ 2 করব, 1 বিয়োগ 2 করে পাই। তো দেখো আমরা বিয়োগটা করছি ত্রিভুজ এবিডি, মানে এই যে এবিডি ত্রিভুজ থেকে ত্রিভুজ এই যে আমাদের পিবিডি এটা বিয়োগ করব, ত্রিভুজ পিবিডি এটা বিয়োগ করব। এদের বিয়োগফলটা যা হবে সমান সমান হয়ে যাবে এদিককার ত্রিভুজ থেকে এই ত্রিভুজটা বিয়োগ করলে। কারণ এদিককার ত্রিভুজটা আমরা এসিডি, মানে এই যে এসিডি, ত্রিভুজ এসিডি থেকে বিয়োগ করব ত্রিভুজ পিসিডি, মানে এদের বিয়োগফলটা কিন্তু সমান হবে। কেন সমান হবে তোমাদের যদি আমি কারণটা বলি, দেখো এই যে ক্ষেত্রফলগুলো সমান না, দেখো এই ক্ষেত্রফল সমান মানে এটা যদি আমাদের ধরো 6 বর্গ একক হয় তাহলে এর বর্গ একক কত হবে, 6 বর্গ একক হবে, তাই না। 6 বর্গ একক। আর এরা কিন্তু দেখো এরা যদি হয় 2 বর্গ একক করে, এটা যদি 2 বর্গ একক করে হয় তাহলে এটা আমাদের কত হবে, 2 বর্গ একক। তা দেখো 6 থেকে 2 বাদ কত হবে আমাদের, 4 হবে। আবার 6 থেকে 2 বাদ কত হবে, 4 হবে, তাই না। এই যে 6 থেকে 2 বাদ 4, 6 থেকে 2 বাদ 4 বলে কিন্তু আমাদের এই মানগুলো সমান আসবে। এবারে বিয়োগফলটা করবে এখানে। এবার ত্রিভুজ এবিডি, ছবিতে দেখো এবিডি ত্রিভুজ থেকে ত্রিভুজ পিবিডি এই ত্রিভুজটা বাদ দিচ্ছ, তাহলে এই ত্রিভুজটা পড়ে থাকবে, ত্রিভুজ এবিপি পড়ে থাকবে, তাহলে এটা হয়ে যাবে ত্রিভুজ এবিপি সমান সমান। এবার এই যে ত্রিভুজ এসিডি থেকে তুমি বাদ দিচ্ছ ত্রিভুজ পিসিডি, তাহলে এটা ত্রিভুজ পড়ে থাকবে, ত্রিভুজ এসিপি পাবা, তাহলে এখানে ত্রিভুজ হয়ে যাবে ত্রিভুজ এসিপি। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, এই যে ত্রিভুজ এবিপি সমান সমান ত্রিভুজ এসিপি, এটা প্রমাণ করতে বলেছিল, আমরা কিন্তু প্রমাণটা নিয়ে চলে আসলাম। আমরা এখানে লিখে দেবো প্রমাণিত। তারপরে যদি দেখো বড় প্রশ্নগুলো 7 থেকে 8 থেকে 9 থেকে 10 থেকে, এগুলো সবগুলো কিন্তু বই থেকে আছে। যেরকম যে 9 দাগের প্রশ্নটা দেখো, তোমরা বই থেকে যদি যাও পেজ নাম্বার 231 পেজে 7 নম্বর অঙ্কটা দেখবা, প্রত্যেকটা প্রশ্ন বই থেকে আছে। আচ্ছা, এখানে 8 দাগের যে প্রশ্নটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি যে বইয়ের বাইরের আছে, ঠিক আছে। চলো আমরা 8 দাগের প্রশ্নটা করাবো আমরা। দেখো 8 দাগের যে প্রশ্নটা বলছে এখানে, একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের অন্তর দেওয়া আছে 3 মিটার। জমিটি পরিসীমার ক্ষেত্রফল বের করতে বলেছে। তো আয়তক্ষেত্রে যে আয়তকার জমিটা আছে সেই জমির পরিসীমার ক্ষেত্রফল বের করতে পারবো তখনই যখন আয়তকার জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে পারবো। তো প্রথমে তো জমিটির দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থে যখন অন্তর 3 মিটার বলেছে, আমরা যদি ধরে নিই দৈর্ঘ্যটা x মিটার, তার প্রস্থের মানটা কিন্তু বের করতে পারবো। তো প্রথমে আমরা লিখব ধরি দৈর্ঘ্যটা, আমি শুধু দৈর্ঘ্য লিখে দিলাম এখানে, সেই আয়তকার জমির দৈর্ঘ্যটাকে আমি x মিটার ধরে নিলাম। তার অতএব কিন্তু প্রস্থ আমরা পেয়ে যাব কত, দেখি দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার বলেছে না, আর দৈর্ঘ্যটা যদি x মিটার হয় তাহলে যে দৈর্ঘ্য থেকে অন্তরটা বিয়োগ করলে আমরা কিন্তু প্রস্থ পাবো এত মিটার। কেন এটা হয় তোমরা যদি এটা বোঝাই আমি। আচ্ছা, তোমরা লক্ষ্য করো যে ধরো দৈর্ঘ্যটা ধরে নিলাম যে দৈর্ঘ্যটা হচ্ছে 7 মিটার আর প্রস্থটাকে আমি ধরে নিলাম 2 মিটার। তাহলে এখানে 7 থেকে 2 যদি বিয়োগ করো তাহলে এদের অন্তরটা কত পাবা, এদের অন্তরটা হবে 5 মিটার। এখন তোমার জানা হয়ে গেল দৈর্ঘ্য 7 মিটার, অন্তর জানা হয়ে গেল 5 মিটার। তাহলে দৈর্ঘ্য থেকে অন্তরটা বিয়োগ করলে দেখো তো প্রস্থটা পাবা না, তাই না। দৈর্ঘ্য থেকে অন্তর বিয়োগফল এই 2 পাবা প্রস্থর মান। এই জন্য আমাদের দেখো দৈর্ঘ্য প্রস্থের অন্তর যদি 3 মিটার যদি বলে দেয়
মানে অন্তরটা যদি বলা থাকে আর দৈর্ঘ্যটাকে যদি ধরে নাও তাহলে প্রস্থটা কিন্তু লিখতে পারবে, দৈর্ঘ্য থেকে অন্তরটা বিয়োগ করে। ওকে, দৈর্ঘ্য প্রস্থ আমরা বের করলাম। এখন কর্ণের দৈর্ঘ্য দেখো, আমরা এই যে কর্ণের দৈর্ঘ্য যে 15 মিটার দেওয়া আছে, এখন আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের যে সূত্রটা √r দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার, এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। এই কর্ণের দৈর্ঘ্যটা কিন্তু এখানে দেওয়া আছে, প্রশ্নে বলে দিয়েছে কত, 15 মিটার বলে দিয়েছে। তাহলে আমরা এটা সমান সমান লিখতে পারবো 15। এখান থেকে সরল করে এক্সের মানটা বের করবো। আচ্ছা, এখন আমরা উভয় পক্ষে বর্গ করে দিই, √r s স্কোয়ার প্লাস x - 3 তার হোল স্কোয়ার দিয়ে বর্গ করে দিলাম। আর এখানে যে 15 আছে 15 বর্গ। আচ্ছা, বর্গের জন্য দেখো রুটটা উঠে যাবে, তাহলে শুধু রয়ে যাবে ভিতরে s স্কোয়ার x - 3 তার বর্গ। 15 বর্গ বলতে 15 গুণিত 15 s স্কোয়ার। এটা a - b হোল স্কোয়ার সূত্র তৈরি করবা। তোমাদের জানতে হবে যে a - b হোল স্কোয়ার সূত্রটা, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে a বলতে x, s স্কোয়ার মাইনাস 2ax, আর bটা কিন্তু এটা 3, তাহলে এটা হচ্ছে b প্লাস, এই দেখো একদম এই সূত্রটা প্লাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার। এদিকে 15 যদি গুণ করো এটা কিন্তু 225 পেয়ে যাবে। 15 গুণ করলে 225। আচ্ছা, s স্কোয়ার মিলে এটা পেয়ে যাবে 2s স্কোয়ার। এটা মাইনাস 2 3 6x আর 3 বর্গ 3 3 9, 225। 2s স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, 225কে বাঁ দিকে নিয়ে আসো, মাইনাস 225 হয়ে যায় 0। 2s স্কোয়ার মাইনাস 6x। আচ্ছা, এবার আমরা দেখো এটা যদি বিয়োগ করি এটা কিন্তু মাইনাস হবে, যে বড় সংখ্যা তার চিহ্ন বসবে। বিয়োগ করলে দেখো 9 কত 15, 9 কত 15 6 দিলে, আর এইটা 2টা হয়ে যাবে 1 হয়ে যাবে, যেহেতু 15 বানানো হয়েছে। আর 2টা কিন্তু বসে যাবে, 216 পেয়ে যাবো বিয়োগফলটা। আচ্ছা, এখন দেখো 2 দিয়ে ভাগ করতে পারবো সমীকরণটাকে। 2 দিয়ে ভাগ করলে 2টা কেটে যাবে, s স্কোয়ার 2 3 6 3x, আর 2 2 এখানে একটা শূন্য নিতে হবে। যদি 2 2 মিলে গেল, একটা ছোট সংখ্যা, 16কে ধরছো একসঙ্গে দুটো সংখ্যা, তার জন্য একটা শূন্য নিবা। তখন 16কে ধরে 2 8 16, এখানে ভাগটা কিন্তু মনে রাখবা, ঠিক আছে, একটা শূন্য হবে। তাহলে এখানে আমাদের শূন্য। এবার আমরা ফ্যাক্টর করে নেব। দেখো আমাদের 3 আনতে হবে, 108কে ভাঙাবো। দেখো কী কী গুণ করে 108 হবে সেটা লক্ষ্য করো। 3 কিন্তু আনতে হবে, ঠিক আছে। এটাকে বলা হয় মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম, উৎপাদকের বিশ্লেষণ। তাহলে 108কে তোমরা ভাবো কী কী গুণ করে তোমরা 108 পাবা। তোমাদের যদি বলি 12 নং 108, দেখো 12 নং 108, আর 12 থেকে 9 বিয়োগ করলে 3 পেয়ে যাবো। তো এখানে তো 12 আর 9 ভেঙে যাবে, তাহলে s স্কোয়ার মাইনাস 12 মাইনাস 9 নিয়ে নিলাম। এই যে 12 থেকে 9 বিয়োগ করলে 3 পাবা। এই যে মধ্যের সহগটাকে বিশ্লেষণ করতে হবে, ভেঙে দিতে হবে। এই জন্য এই পদ্ধতিকে বলা হয় মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি বা মিডিল ফ্যাক্টর বা মিডিল টার্ম পদ্ধতি। চলো, এখানে s স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে 12x মাইনাস মাইনাসে প্লাস 9x মাইনাস 108 0। এখানে দেখো এই দুটো থেকে কমন যাবে, এই দুটো থেকে x কমন যাচ্ছে এখানে, তাহলে x মাইনাস 12, আর এই দুটো থেকে যদি কমন নাও তাহলে 9 কমন যাবে, x মাইনাস 9 দিয়ে 108কে ভাগ করলে এটা কিন্তু 12 পেয়ে যাবা। দেখো মিডল ফ্যাক্টরে এই দুটো পার্ট কিন্তু একদম সমানে চলে আসবে। আমরা এটা কমন নিয়ে নেব, x মাইনাস 12, আমাদের পরে রয়ে যাবে x প্লাস 9, হচ্ছে গেল 0। তাহলে দেখো হয় অথবা দিয়ে আমরা এই দুটোকে আমরা 0 করতে পারবো। এক্সটা আমরা দৈর্ঘ্য ধরেছি, এটাকে 0 ধরলে এক্সের মানটা মাইনাস 9 বের হবে, তাই এটাকে 0 ধরবো না। তো লিখবো যেহেতু দৈর্ঘ্যের মান ঋণাত্মক হয় না, তাই তো, দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তার জন্য আমরা অতএব দিয়ে x মাইনাস 12টাকে আমরা শুধু এই পার্টটাকে 0 ধরবো, এটাকে 0 ধরবো না। 0 ধরে তো এক্সের মানটা মাইনাস 9 হয়ে যাবে, মানে এক্স তো দৈর্ঘ্য ঋণাত্মক হবে না,
তার জন্য এক্স মাইনাস 12 = 0। এখান থেকে এক্সের মানটা এই যে 12 পাবা। তাহলে দেখো আমরা অতএব দেখো আমরা দৈর্ঘ্যটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এই যে 12 মিটার। আর প্রস্থটা যে আমরা পেয়েছিলাম এই যে এক্স মাইনাস দৈর্ঘ্য মাইনাস অন্তরটা, তাহলে এখানে হয়ে যাবে 12 - 3 মিটার, তাহলে এটা হয়ে যাবে 9 মিটার। আর দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। আমাদের এখানে বের করতে বলেছি সেই জমিটির পরিসীমা আর ক্ষেত্রফল। এবার জমিটির আমরা পরিসীমা বের করব। দেখো দৈর্ঘ্য প্রস্থ তো বের করলাম, জমিটির যদি আমরা পরিসীমা ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে অতএব জমিটির পরিসীমা। এখন জমিটির পরিসীমা বলতে আয়তক্ষেত্র, জমিটি আয়ত করা আছে, আয়তক্ষেত্রের পরিসীমার যে সূত্রটা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার। আমরা এটাকে এখন সরল করে নেব। 2 × 12 আর 9 যদি যোগ করো, এটা কিন্তু 21 পেয়ে যাবে মিটার। আর 21 দিয়ে 42 মিটার। এটা আমাদের পরিসীমা এবং জমিটির ক্ষেত্রফল। জমিটির ক্ষেত্রফল যেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য × প্রস্থ, দৈর্ঘ্য 12 আর প্রস্থ 9। এখানে আমরা লিখব বর্গ মিটার। তাহলে 12 × 9 108 বর্গ মিটার। তো দেখো জমিটির পরিসীমা এবং জমিটির ক্ষেত্রফল আমাদের বের করে নিলাম, এই যে আমাদের অ্যান্সার। তারপরে তো প্রশ্নগুলো বই থেকে আছে, যেটা আমি বলে দিয়েছি তোমাদের, ঠিক আছে। এই যে বড় প্রশ্নগুলো, ঠিক আছে, যেগুলো বইয়ের বাইরের প্রশ্ন সেগুলো করাবো, এবং জ্যামিতিক প্রয়োগগুলো শুধু করিয়ে দেবো। বই থেকে থাকলেও করাবো এবং বইয়ের বাইরে থাকলেও করাবো আমরা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা। আজকে যে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র যেটা ছিল আমাদের, সেই সেটটা করিয়ে দিলাম, ঠিক আছে। এরপরের যে ক্লাসটা আসবে তোমাদের এই যে 1 নম্বর স্কুল, এই 1 নম্বর স্কুলটা আমরা তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো।